দেখ কি কোশ্চেন পড়ছি প্রথমে, মানে আজকে যে কোশ্চেনটা পড়ছি সেটা হচ্ছে ফ্যাক্টর ডিটারমাইনিং প্রাইস। কি বলেছে? ফ্যাক্টর ডিটারমাইনিং প্রাইস মানে দাম নির্ধারণকারী বিষয়, মানে কোন কোন জিনিসের উপর দাম নির্ধারণ করে। ঠিক আছে, কি কি জিনিসের উপর দামটা নির্ধারণ করে। আগে পয়েন্টগুলো পড়ে নি, প্রথম পয়েন্ট বলছে দেখ অবজেক্টিভ অফ দা ফার্ম। প্রথম পয়েন্ট বলছে অবজেক্টিভ অফ দা ফার্ম মানে ফার্মের উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট পয়েন্ট বলছে কস্ট অফ দা প্রোডাক্ট। কি বলেছে? কস্ট অফ দা প্রোডাক্ট। কস্ট অফ দা প্রোডাক্ট মানে কি? পণ্যের ব্যয়। ঠিক আছে, কস্ট অফ দা প্রোডাক্ট মানে কি? প্রোডাক্টের দাম, প্রোডাক্টের দাম। ঠিক আছে, তো মানে কোশ্চেনটা যদি ভালো করে পড়িস, বলছে কোন প্রোডাক্টের যে প্রাইস হবে না সেটা কোন কোন জিনিসের উপর নির্ভর করে। ফ্যাক্টর ডিটারমাইনিং প্রাইস মানে দাম নির্ধারণকারী বিষয়। তুই একটা দ্রব্য, যে কোনো একটা প্রোডাক্ট, তার তো দাম তৈরি করতে হবে। সেই দামটা যখন আমি তৈরি করব, দামটা যে লিখবো এই প্রোডাক্টের দাম 10 টাকা, এই প্রোডাক্টের দাম 100 টাকা, এই প্রোডাক্টের দাম 1000 টাকা, তাহলে দামটা যখন তৈরি করব কি কি জিনিস মাথায় রাখতে হবে, তাহলে অর্থাৎ নির্ধারণকারী বিষয়গুলি কি কি। তাই প্রথম পয়েন্ট বলেছে অবজেক্টিভস অফ দা ফার্ম। ফার্মের অবজেক্টিভসটা কি সবার প্রথম এটা মাথায় রাখতে হবে। নেক্সট কস্ট অফ দা প্রোডাক্ট, তার যেই প্রোডাক্ট, সাপোজ তার কোলগেট, কোলগেটের দামটা কত, কাস্টমার আসলে তাকে কোলগেটের দামটা কত হবে। ঠিক আছে, তো এখানে কি বলছে কস্ট অফ দা প্রোডাক্ট, প্রোডাক্টের কস্টটা কত। ঠিক আছে, তো প্রোডাক্টটার কস্টটা কত। ঠিক আছে, তো ডিটেলসে বলবো আমরা। নর্মাল প্রফিট 3 নম্বর পয়েন্ট মাথায় রাখতে হবে, নর্মাল প্রফিট। 4 নম্বর পয়েন্ট ডিমান্ড ফর দা প্রোডাক্ট, প্রোডাক্টের ডিমান্ড কি আছে। ঠিক আছে, তো তারপর নেচার অফ দা প্রোডাক্ট, কি ধরনের প্রোডাক্ট, প্রোডাক্টের নেচারটা কি। তারপর কি বলছে পারচেসিং পাওয়ার অফ দা কাস্টমার, কাস্টমারের পারচেসিং পাওয়ার মানে ক্রেতার ক্রয় ক্ষমতাটা কি আছে, পারচেসিং পাওয়ার কি আছে। তাহলে প্রাইস অফ দা কম্পিটিটিভ প্রোডাক্ট, ওর কম্পিটিটিভ প্রোডাক্ট আছে কি মার্কেটে। ঠিক আছে, সেটাও দেখতে হবে। তারপর গভর্নমেন্ট রেগুলেশন, গভর্নমেন্ট মানে সরকার এই নিয়ে কি নির্দেশ জারি করেছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোকে মাথায় রাখতে হবে। তাহলে কি কি বললাম, পয়েন্ট আগে জান, তারপর ভিতরে অ্যানালাইসিস করব। তাহলে কোশ্চেন বলেছে দাম নির্ধারণকারী বিষয়, ফ্যাক্টর ডিটারমাইনিং প্রাইস। ঠিক আছে, কোনো প্রোডাক্টের যে প্রাইস আমি ঠিক করব সেটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম পয়েন্টগুলো ইংলিশটা মাথায় রাখ, তারপর বাংলা হবে। অবজেক্টিভ অফ দা ফার্ম, কি বললাম প্রথমে, ফার্মের অবজেক্টিভ। তারপর কি কস্ট অফ দা প্রোডাক্ট বলেছি। ঠিক আছে, তারপর কি বলেছি, নর্মাল প্রফিট বলেছি। তিনটে পয়েন্টকে কি বললাম বল, অবজেক্টিভ অফ দা ফার্ম বললাম, নর্মাল প্রফিট আর কস্ট অফ দা প্রোডাক্ট, তিনটে পয়েন্ট। আর কি ছিল, ডিমান্ড ফর দা প্রোডাক্ট, প্রোডাক্টের ডিমান্ড কি আছে, যে প্রোডাক্টের আমি কথা বলছি সেই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড কি আছে। ঠিক আছে, তো আমি এমন একটা প্রোডাক্টের কথা বলছি ওই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ডই নেই, লোকে চাই না এই প্রোডাক্ট। বুঝতে পারছিস তো? তো বুঝতে হবে ডিমান্ড ফর দা প্রোডাক্ট, প্রোডাক্টের ডিমান্ড কি আছে। তারপর নেচার অফ দা প্রোডাক্ট, কি ধরনের প্রোডাক্ট, প্রোডাক্টের নেচারটা কি। ঠিক আছে, তো প্রোডাক্টের নেচারটা কি। নেক্সট পারচেসিং পাওয়ার অফ দা কাস্টমার, কাস্টমারের পারচেসিং পাওয়ার কি আছে। ঠিক আছে, পারচেসিং পাওয়ারটা কি আছে, ইকোনমিক্স এর ভাষাটা জানিস, পারচেসিং পাওয়ার, ক্রয় ক্ষমতা। নেক্সট বলছে প্রাইস অফ দা কম্পিটিটিভ প্রোডাক্ট। ঠিক আছে, তো আর কি গভর্নমেন্ট রেগুলেশন। তো এই পয়েন্টগুলো তোকে আগে জেনে রাখলে তারপরে অ্যানালাইসিস করতে সুবিধা হবে। দেখ পয়েন্ট জানা থাকলে অ্যানালাইসিস করা ইজি। ঠিক আছে, তো তো দেখ প্রথম পয়েন্টটা অ্যানালাইসিস করি। প্রথম পয়েন্টটা কি বলেছিলাম বল, মনে আছে? অবজেক্টিভস অফ দা ফার্ম। কি বলেছিলাম প্রথম পয়েন্ট, অবজেক্টিভ অফ দা ফার্ম। এটা অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করা খুব ইজি। তাহলে প্রথমে পয়েন্ট মাথায় রাখ, পয়েন্ট মাথায় রেখে অ্যানালাইসিসটা করতে। অবজেক্টিভ অফ দা ফার্ম, এমনি ভাব, বাংলাটাকে ভাবার চেষ্টা কর। অবজেক্টিভ অফ ফার্ম বাংলা কি হতে পারে? ঠিক আছে, তো ফার্মের উদ্দেশ্য, অবজেক্টিভস অফ দা ফার্ম, খুব সুন্দর লেখা আছে। দেখ বলছে কোন দ্রব্যের দাম, যে কোনো একটা দ্রব্য ভাবতেই পারিস তুই, মোবাইল ফোন ভাব, এটা তো একটা দ্রব্য, প্রোডাক্ট তো। তাহলে কোন দ্রব্যের দাম ফার্মের উদ্দেশ্যের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে কোনো একটা প্রোডাক্টের দামটা কিসের উপর নির্ভর করবে, ফার্মের উদ্দেশ্য কি। ফার্মের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। কোনো ফার্মের উদ্দেশ্য থাকবে, ফার্ম মানে কি তার বিজনেস, বুঝতে পারলি তো, বিজনেস বা পার্টনার ফার্ম এটা বলতে পারিস, কোনো প্রতিষ্ঠান। কোনো ফার্মের উদ্দেশ্য থাকে কি প্রচুর প্রফিট করবো, আবার কোনো ফার্মের উদ্দেশ্য থাকে প্রচুর সেল করবো। বল, যে ফার্ম, কিছু ফার্মের উদ্দেশ্য হবে প্রচুর প্রফিট করব, অর্থাৎ ইংলিশে বলে প্রফিট ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, তো আবার কোনো ফার্মের উদ্দেশ্য থাকে কি সেলটাকে ম্যাক্সিমাইজেশন করব। তাহলে কেউ যদি মনে করে আর ওর প্রফিটটাকে ম্যাক্সিমাম করবে, তাহলে কি করবে, ফোনের দাম বাড়িয়ে দেবে, ফোনের দাম বেশি করবে। ঠিক আছে, তো আবার কোনো ফার্মের উদ্দেশ্য যদি থাকে সেল বেশি করতে চায়, তাহলে কি করবে, দাম কমাবে। সেটাই লেখা আছে, আর কিচ্ছু লেখা নেই, 3 লাইন এটা লিখেছে, এটাই লিখে। তাহলে কি সুন্দর ইজি লেখা গেল, নিজের ভাষায় পুরো লিখে দিবি। প্রথম পয়েন্ট হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট কি বলছে, কস্ট অফ দা প্রোডাক্ট, প্রোডাক্টের কস্ট। ঠিক আছে, কি বলেছে, কস্ট অফ দা প্রোডাক্ট মানে পণ্যের ব্যয়।
যদি কোনো ফার্ম পণ্যের সমস্ত ব্যয় পুনরুদ্ধারকে বাংলা মানে ইংলিশ টার্মটা শোন রিকভারি, পুনরুদ্ধারকে ইংলিশে বলা হয় রিকভারি। বলছে যদি কোনো ফার্ম পণ্যের সমস্ত ব্যয় রিকভার করতে না পারে তবে তার ক্ষতি হবে। সাপোজ ধর আমি এই মোবাইল ফোনটা তৈরি করলাম, তৈরি করতে আমার লাগলো 10,000 টাকা, তাহলে আমাকে তো চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 10,000 টাকা তোমাকে তুলতে হবে, নাহলে তোমার ক্ষতি হয়ে গেল। আমি এই ফোনটা তৈরি করতে 10,000 টাকা লাগলো, দেখা গেল আমি কাস্টমারকে ফোনটা বেচছি 8,000 টাকা, তাহলে 2,000 টাকা পকেট দিয়ে চলে গেল, রিকভার করতে পারলাম যেটা খরচা হলো না। তা এখানে তাই বলেছে যদি কোনো ফার্ম পণ্যের সমস্ত ব্যয় রিকভার করতে না পারে, মানে পণ্য মানে গুডস প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টটা তৈরি করব সেইটা তৈরি করে যত খরচা হবে সেই টাকাটা যদি আমি রিকভার করতে না পারি তবে ক্ষতি হবে, ঠিক আছে? তো তাই এই ক্ষতিটা যাতে না হয়, লসটা যাতে না হয়, তোকে এমন ভাবে দামটা তৈরি করতে হবে, কি বললাম? তাই ক্ষতিটাকে আমি চাই না ক্ষতি হোক। এই 2,000 টাকার যে উদাহরণ দিলাম, আমি তৈরি করতে 10,000 টাকা লেগেছে, আমি 8,000 টাকা পেলাম, 2,000 টাকা ক্ষতি হলো, আমি চাই না 2,000 টাকা ক্ষতি হোক। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এরকম ভাবে দামটা ঠিক করতে হবে যাতে আমার এই ফোনটা তৈরি করতে যত টাকা খরচা সেই টাকাটা যেন অ্যাটলিস্ট তুলতে পারি, ঠিক আছে? সুতরাং দাম নির্ধারণ করার সময় আমি যেই প্রোডাক্টটার দাম নির্ধারণ করব সেই প্রোডাক্টটা তৈরি করতে কত খরচা হয়েছে এটা আমাকে মাথায় রাখতে হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে কি বলেছে স্যার আরেকবার বলুন। কস্ট অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে? তো আমি যখন কোনো, এখানে কস্ট অফ দ্য প্রোডাক্ট কি বলেছে, আমি যখন কোনো প্রোডাক্টের দাম ঠিক করব, ঠিক আছে, আমাকে দেখতে হবে প্রোডাক্টটা তৈরি করতে যত টাকা খরচা হয়েছে সেই টাকাটা যেন অ্যাটলিস্ট রিকভার করতে পারি। যদি আমি সেই টাকা রিকভার করতে না পারি তাহলে তো লস হবে, ঠিক আছে? তো এখানে বলেছে তাই এই লস যাতে না হয় তার জন্য আমাকে এমন একটা দাম নির্ধারণ করতে হবে যাতে আমি যত খরচা করেছি সেই টাকাটা তুলতে পারি। এখানে এটাই বলেছে। তুই পর কি বলেছে, যদি কোনো ফার্ম পণ্যের সমস্ত ব্যয় পুনরুদ্ধার করতে না পারে তবে তার ক্ষতি হবে। বুঝতে পারলি তো? তুই যে প্রোডাক্টটা তৈরি করলি, প্রোডাক্টটা তৈরি করতে ধর 10 টাকা খরচা হয়, তুই একটা পেনটা তৈরি করতে ধর 10 টাকা খরচা হয়েছে, তাহলে তুই 10 টাকা যদি পেনটা বেচে তুলতে না পারিস তাহলে তোর ক্ষতি হয়ে গেল, তো ঠিক আছে? তো বলছে, তারপর বলেছে তাই এই ক্ষতিটা পরিহার করার জন্য, বুঝলি, এই ক্ষতি যাতে না হয়, ঠিক আছে, করার জন্য এরকম ভাবে তোকে দাম স্থির করতে, এমন তোকে দাম স্থির করতে হবে যাতে সমস্ত খরচা পুনরুদ্ধার করতে পারিস, ঠিক আছে? সুতরাং দাম নির্ধারণের সময় পণ্যের ব্যয় বিবেচনা করতে হবে। দাম নির্ধারণে কি বিবেচনা করতে হবে? পণ্যের ব্যয়। বোঝা গেল? নেক্সট পয়েন্ট কি বলেছে, নর্মাল প্রফিট মানে স্বাভাবিক মুনাফা। দেখ, আমরা ইকোনমিক্স পড়ার সময় দুটো সময়কাল পড়েছিলাম, কি পড়েছিলাম বল? প্রোডাকশন চ্যাপ্টারে পড়লাম, একটা স্বল্পকাল একটা দীর্ঘকাল। দেখবি প্রোডাকশন চ্যাপ্টারে যখন পড়লাম সবার লাস্ট কোশ্চেন লিখেছিলাম স্বল্পকালের সঙ্গে দীর্ঘকালের পার্থক্য লেখো, স্বল্পকাল আর দীর্ঘকাল, ঠিক আছে? তো তাহলে স্বল্পকালকে ইংরেজিতে বলা হয় শর্ট রান আর দীর্ঘকালকে ইংরেজিতে বলা হয় লং রান, ঠিক আছে? তো তাহলে সময়কালটা পিরিয়ডটা দুটো হয়, একটা স্বল্পকাল হয় একটা দীর্ঘকাল হয়। এবার দেখ কি লিখেছে, স্বাভাবিক মুনাফা, যদিও কোনো ফার্ম স্বল্পকালে স্থির ব্যয়ে সমপরিমাণ ক্ষতি স্বীকার করতে পারে, মানে বলতে চেয়েছে যে স্বল্পকালে ফার্মের ক্ষতি হতে পারে। কোথায় ক্ষতি হতে পারে ফার্মের? স্বল্পকালে ক্ষতি হতে পারে। কি বললাম? স্বল্পকালে। কেন ক্ষতি হতে পারে? স্থির ব্যয়। ধর আজকে আমি প্রোডাকশন আরম্ভ করলাম, প্রোডাকশন করতে গেলে কি লাগে? আমরা শিখেছিলাম ইকোনমিক্সে, শিখেছিলাম প্রোডাকশনের 4টে ফ্যাক্টর আছে, তাই তো? জমি, শ্রম, মূলধন, সংগঠন, ঠিক আছে? প্রোডাকশন করতে গেলে 4টে জিনিস লাগে, জমি, শ্রম, কি বলে, জমি, শ্রম, মূলধন, সংগঠন, 4টে জিনিস লাগে। তা আমি যখন প্রোডাকশন স্টার্ট করব তখন আমাকে ফিক্সড কস্ট বাবদ প্রচুর খরচা করতে হয়, যেটা কম সময়ের মধ্যে ওই টাকাটা আমি রিকভার করতে পারবো না, কিন্তু দীর্ঘকালে ওই টাকাটা রিকভার করতে পারবো। তাই বলেছে এখানে, যদি কোনো ফার্ম স্বল্পকালে স্থির ব্যয়ের সমপরিমাণ ক্ষতি স্বীকার করতে পারে কিন্তু দীর্ঘকালে ক্ষতি হয়ে ফার্ম মার্কেটে টিকে থাকতে পারবে না। তার মানে কি, ওরা একটা কথা বলেছে, স্বল্পকালে ক্ষতি হতে পারে কিন্তু দীর্ঘকালে ক্ষতি হলে ফার্ম টিকে থাকতে পারবে না, ঠিক আছে? তো তাই দীর্ঘকালে প্রতিটা ফার্মকে একটা স্বাভাবিক মুনাফা করতে হবে। তাহলে কি বুঝতে পারলাম? স্বল্পকালে ফার্মের ক্ষতি হতে পারে কিন্তু দীর্ঘকালে যদি ফার্মের ক্ষতি হয় তাহলে ফার্ম মার্কেটেই টিকতে পারবে না, মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে দীর্ঘকালে ফার্মের মুনাফা করতে হবে। কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। এখানে তাই লিখেছে দীর্ঘকালে প্রত্যেকটা ফার্ম একটা স্বাভাবিক হারে মুনাফা প্রত্যাশা করে। এজন্য দীর্ঘকালীন দৃষ্টিকোণের দিক থেকে, মানে দীর্ঘকালীন দিক থেকে যদি দেখি তাহলে দাম নির্ধারণের ক্ষেত্রে মুনাফা স্বাভাবিক হার বিবেচনা করা হয়। তাহলে বুঝি স্বাভাবিক মুনাফা একদম ইজি ভাষায়, স্বল্পকালে ফার্মের ক্ষতি হতে পারে কারণ ফিক্সড কস্ট পুরো টাকাটাই ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু দীর্ঘকালে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, মানে প্রত্যাশা করে যে দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
ঠিক আছে? তো তাই দীর্ঘকালীন দৃষ্টিকোণের দিক থেকে দেখলে দাম নির্ধারণের ক্ষেত্রে মুনাফার স্বাভাবিক হার বিবেচনা করা হয়। ঠিক আছে? তো পয়েন্টগুলো একটা করে তোকে দেখে নিতে হবে। 3টে পয়েন্ট অ্যানালাইসিস করলাম। নেক্সট পয়েন্ট বলে 4 নম্বর পয়েন্ট কি বলেছে, ডিমান্ড ফর দা প্রোডাক্ট, মানে পণ্যের চাহিদা। কি বলেছে, পণ্যের চাহিদা। প্রথম 2 লাইন কি লিখেছে, নরমাল কথা লিখেছে, একই কথা দুবার লিখেছে, দেখ ভালো করে পড়। বলছে কোনো পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে, ধর এই একটা পেন, ঠিক আছে, এই পেনটার যখন দাম নির্ধারণ করব তখন আমাকে কি মাথায় রাখতে হবে, এই পেনটার চাহিদা মার্কেটে কেমন আছে। কি বললাম বুঝতে পারলি তো? আমি যখন সাপোজ আমি একটা পেন উদাহরণ দিচ্ছি, প্রোডাক্ট, আমি এই পেনটার দাম যখন আমি ঠিক করবো যে এই পেনটার দাম আমি পেনটা মার্কেটে এত টাকা দিয়ে বেচবো, তাহলে আমাকে জানতে হবে যে পেনটার মার্কেটে চাহিদা কি আছে। সবার প্রথম থেকে এটাই লিখেছে, বলছে কোনো পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে চাহিদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? কারণ দাম নির্ধারণের সময় পণ্যের চাহিদা বিবেচনা করা হয়। অর্থাৎ যখনই কোনো প্রোডাক্টের দাম নির্ধারণ করব আমাকে দেখতে হবে সেই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড কি আছে। ঠিক আছে? যদি এই পেনের মার্কেটে ডিমান্ড যদি প্রচুর থাকে, ঠিক আছে, দেখ এখানে কি বলেছে, উচ্চ চাহিদা। উচ্চ চাহিদা মানে বুঝতে পারলি তো, মার্কেটে যদি প্রচুর ডিমান্ড থাকে, ঠিক আছে, এই পেনে যদি প্রচুর ডিমান্ড থাকে তাহলে কি করব, আমি বেশি দাম ধার্য করতে পারি। ঠিক আছে? তো তারপর কি বলেছে, যদি স্বল্প চাহিদা থাকে, যদি এই পেনটা চাহিদা মার্কেটে নেই, একদমই চাহিদা নেই, খুব কম চাহিদা, ঠিক আছে, তখন সেই পণ্যের দাম বেশি হবে, বেশি দাম ধার্য করব। তাহলে কি বললাম, বলছে উচ্চ চাহিদা বিশিষ্ট পণ্যের জন্য, ঠিক আছে, অর্থাৎ যেই পণ্যের চাহিদা যত বেশি, ঠিক আছে, তার জন্য বেশি দাম ধার্য করা যেতে পারে। কিন্তু যেই প্রোডাক্টের চাহিদাই নেই মার্কেটে, তার বেশি দাম ধার্য করে আমার কি লাভ আছে, ফায়দা আছে? কোনো ফায়দা নেই। তাহলে যদি যেই প্রোডাক্টের ডিমান্ডই নেই, কিন্তু সেই প্রোডাক্টের দাম বাড়িয়ে যাচ্ছে, লোকে তো এবার কিনবেই না, এমনিই কিনছে না, আরোই কিনবে না, চাহিদা কমে যাবে। এটা পণ্যের চাহিদা। কোশ্চেন হেভি ইজি কোশ্চেন, এই কোশ্চেনটা। তাহলে কি পণ্যের প্রকৃতি, নেচার অফ দা প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টের কথা বলছি প্রোডাক্টের নেচারটা কি নেচারটা কি আছে, ঠিক আছে, পণ্যের প্রকৃতি বিবেচনা করে দাম স্থির করা উচিত। আমি যখন কোনো প্রোডাক্টের দাম ঠিক করব না, আমাকে জানতে হবে সেই পণ্যটার প্রকৃতি কি, নেচারটা কি। যদি কোনো পণ্যের ঢং, নকশা, গুণমান প্রভৃতি অসাধারণ প্রকৃতির হয়, মানে আমি যে প্রোডাক্টের কথা বলছি, মানে কি বলেছে, ঢং, নকশা, গুণমান এইগুলো যদি অসাধারণ প্রকৃতির হয়, তাহলে সেই পণ্যের জন্য বেশি দাম ধার্য করা যেতে পারে। কিন্তু পণ্যটি যদি সাধারণ প্রকৃতির হয়, নর্মাল প্রকৃতির হয়, ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে কখনোই বেশি দাম ধার্য করা উচিত নয়, তাহলে পণ্যটি চিরতরে চাহিদা হারাতে পারে। ঠিক আছে? তো এটাই তোকে বলেছে। এই যে এখানে ইংলিশটা যদি ভাবিস, যদি কোনো পণ্যের ঢং, মানে কি বলবো, স্টাইল, ডিজাইন, কোয়ালিটি, কি বললাম বুঝতে পারলি? ইংলিশটা বুঝতে, ইংলিশটা শোন তাহলে বুঝতে পারবি। ঢংটাকে কি বলবে, স্টাইল, ঠিক আছে, নকশা, ডিজাইন, ঠিক আছে, তো গুণমান মানে কোয়ালিটি। তাহলে কি বললাম, স্টাইল, ডিজাইন, কোয়ালিটি। যেই প্রোডাক্টে দেখ স্টাইলিশ, এই প্রোডাক্টটা দেখতে খুব স্টাইলিশ লাগছে, তো স্টাইলিশ করতে গেলে প্রচুর খরচা করতে যে টাকাটা তুলবে না, তাহলে যেই প্রোডাক্টটা যত বেশি স্টাইলিশ হবে, যত বেশি ডিজাইন থাকবে, তার দাম বেশি হবে। ঠিক আছে? তো আর কোনো প্রোডাক্ট যদি নর্মাল, একটা সাধারণ প্রকৃতি, নর্মাল, তাহলে তার খুব একটা দাম হবে না। তো দেখেছিস মার্কেটে অনেক জিনিস দেখবি যেগুলো খুব স্টাইলিশ জিনিস হয়, সেই জিনিসের দাম থাকে বেশি, কিন্তু নর্মাল জিনিসের খুব একটা দাম হয় না। হয়ে গেল নেচার অফ দ্য প্রোডাক্ট। তারপর কি বলেছে, পারচেসিং পাওয়ার, বলছে পণ্যের দাম নির্ধারণ করার সময় ক্রেতার ক্রয় ক্ষমতা বিবেচনা করা উচিত। আমি ধর কোনো প্রোডাক্টের একটা দাম ঠিক করব, তাহলে আমাকে দেখতে হবে তো ক্রেতার পারচেসিং পাওয়ার আছে কিনা, ক্রেতার ক্ষমতা আছে কিনা কেনার। ঠিক আছে? তো যে পণ্য উচ্চ আয় উপার্জনকারী লোকেরা ব্যবহার করবে, ঠিক আছে, সেই পণ্যের জন্য অপেক্ষাকৃত উচ্চ দাম, যেমন আইফোন, ভালো উদাহরণ আইফোন। ঠিক আছে? তো কি বলেছে, আইফোনের উদাহরণটা ভাব। তা আইফোন কি সবাই কিনতে পারবে? আইফোন কারা কিনতে পারবে? যারা খুব বড় লোক, যাদের প্রচুর পয়সা আছে। তাই বলেছে দেখ, উচ্চ আয় উপার্জনকারী লোকেরা। উচ্চ আয় উপার্জনকারী মানে বুঝতে পারছিস তো, যার কাছে প্রচুর পয়সা আছে, উচ্চ আয় মানে প্রচুর ইনকাম করে। ঠিক আছে? যে পণ্য উচ্চ আয় উপার্জনকারী লোকেরা ব্যবহার করে, ঠিক আছে, সেই পণ্যের জন্য অপেক্ষাকৃত উচ্চ দাম ধার্য করা যেতে পারে। ফর এক্সাম্পল আইফোন, বিএমডব্লিউ কার, এইগুলো বলতে পারিস। কিন্তু যে পণ্য স্বল্প আয় উপার্জনকারী লোকেরা ব্যবহার করবে, সেই পণ্যের জন্য অপেক্ষিত কম দাম ধার্য করা উচিত। তাহলে নিশ্চয়ই লেখাগুলো পড়ে বোঝাই যাচ্ছে, খুব ইজি লেখা আছে। নেক্সট কি বলেছে, প্রাইস অফ দ্য কম্পিটিটিভ প্রোডাক্ট, ঠিক আছে, প্রতিযোগী পণ্যের দাম। যদি কোনো পণ্যের ধার্যকৃত দাম প্রতিযোগী পণ্যের দামের তুলনায় বেশি হয়, ঠিক আছে, তো তবে অধিকাংশ খরিদ্দাররা পণ্যটি ক্রয় করতে চাইবে না। তো বুঝে নেই এখানে কি লিখেছে, এমন কিচ্ছু লিখেনি।
যদি কোনো আমি ধর একটা পণ্যের দাম ধার্য করি, আমি একটা পণ্যের দাম ধার্য করি ধর 30,000 টাকা, প্রোডাক্টের দাম, ধর ফোনের কথাই বলি, আমি প্রোডাক্টের দাম ধার্য করেছি, ফোনটার দাম ধার্য করেছি কত 30,000 টাকা। এবার ওই ফেসিলিটিরই আর একটা ফোন বেরিয়ে গেছে 25,000 টাকায়, তাহলে আর 30,000 টাকার ফোনের ডিমান্ড ছড়ে দিল নাকি? তো 25,000 টাকার ফোনে দৌড়াবে। এখানে বলেছে যদি কোনো পণ্যের ধার্যকৃত দাম প্রতিযোগী পণ্যের দামের তুলনায় বেশি হয়, ঠিক আছে, ধর রিয়েলমি ফোন এর কম্পিটিটিভ ধর বেরিয়ে গেছে, এখন তো অনেক ফোন বেরিয়ে গেছে, তাহলে ধর এমআই, রেডমি যেটা, ঠিক আছে, তো এই রিয়েলমির ফোনটার দাম তৈরি করতে ধর ধর 30,000 টাকা ধার্য করা হচ্ছে, কিন্তু সেম ফেসিলিটি বের করে দিয়েছে রেডমি 25,000 বা 28,000, ও তো 28,000 পেছনে লোকে দৌড়াবে, থোড়াই 30,000 কাছে পেছনে থাকবে, এটাই লিখেছে প্রতিযোগী পণ্যের দাম। তাহলে তুই যখন দাম নির্ধারণ করবি না, ঠিক আমি যেই প্রোডাক্টটা লঞ্চ করছি ওর কোনো সাবস্টিটিউট প্রোডাক্ট মার্কেটে আছে কিনা, যদি থাকে তার দাম কি সেটা দেখে তার দাম ঠিক করতে হবে, ঠিক আছে তো। নেক্সট কি বলেছে তাদের লাস্ট পয়েন্ট, সরকারি নির্দেশ, গভর্নমেন্ট রেগুলেশন। কোনো পণ্যের দাম ঠিক করার সময় গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেটাও ঠিক করতে হবে, নিজের ইচ্ছা মতন দাম ঠিক করতে পারবো না, সরকারি কি গাইডলাইন দিয়েছে সেটাও তোকে ফলো করতে হবে, ঠিক আছে। কারণ অনেক সময় সরকার কতগুলি পণ্যের সর্বোচ্চ দাম স্থির করে দেয়, ঠিক আছে, সরকার কিন্তু অনেক সময় দাম ঠিক করে দেয় এই প্রোডাক্টের দাম এরকম হওয়া উচিত, ঠিক আছে। ওই রকম ক্ষেত্রে কোনো ফার্ম ওই বিধিবদ্ধ দামের চেয়ে মানে ওই দামের চেয়ে বেশি দাম ধার্য করতে পারবে না। তো এই কোশ্চেনটা খুব সুন্দরভাবে পড়িয়ে দিলাম, ঠিক আছে তো। মোটামুটি 15 মিনিট মতন লাগলো এই কোশ্চেনটা পড়তে। কি বলেছে, ফ্যাক্টর ডিটারমাইনিং দ্য প্রাইস, দাম নির্ধারণকারী বিষয়।